আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম ও ডক্টর কনসালটেন্সি.কম এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান আমি আসাদুল্লাহ আছি আপনাদের সাথে। আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21 অবশেষে অনেক দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হয়ে গেল প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজের বিজ্ঞপ্তি। বুঝতে পারছেন? এই যে প্রথম লিস্টটা, এটা DGME.com ও DGSS এর ওয়েবসাইটে প্রকাশ করেছে। কত তারিখে? 3রা ফেব্রুয়ারি, গতকাল রাত্রে। গতকাল বিকেলে। তো এখানে আমরা বিজ্ঞপ্তিতে দেখতে পারতেছি যে প্রাইভেট মেডিকেল কলেজের ভর্তি মানে অনলাইন বিজ্ঞপ্তি 3রা ফেব্রুয়ারি প্রকাশিত করেছে এবং অনলাইনের আবেদন শুরু হবে কি মানে 5ই ফেব্রুয়ারি থেকে, এবং অনলাইনের আবেদন অ্যাপ্লিকেশন মানে শুরু 5ই ফেব্রুয়ারি থেকে, শেষ হবে তোমার কি 1লা মার্চ, মানে মার্চের 1 তারিখে অ্যাপ্লিকেশন আবেদন অনলাইনে শেষ হবে। তার মানে আমরা মোটামুটি 25-26 দিন সময় পাচ্ছি অনলাইনে অ্যাপ্লিকেশনের, এবং ফি প্রদান করার সময় পাবা আরো একদিন বেশি। তার মানে কি মানে 2রা মার্চ মাস পর্যন্ত ফি প্রদান করতে পারবা। আচ্ছা, আমার মনে পড়ে গেল আরেকটা ঘটনা। এটা 2025-26 সেশনের বিজ্ঞপ্তি। 2024-25 সেশনও কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করছিল 3রা ফেব্রুয়ারিতে। বুঝতে পারছেন? ওইটা আমার মনে আছে। তো আজকে এটা হচ্ছে আমার বিজ্ঞপ্তিতে আমি এতটুকু জানতে পারলাম, এটা আমি রাখলাম। এখন এই যে বিষয়টা, এটা এখানে 9টা পেজ, এই 8টা পেজের মতো। এটাতে এখন বিজ্ঞপ্তির বিস্তারিত যে বর্ণনা, নীতিমালা, কেমন অ্যাপ্লিকেশন করতে হবে, কিভাবে করতে হবে, A to Z সব বর্ণনা করা আছে। এটা নিয়ে এখন আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তোমরা মনোযোগ সহকারে শুনবা। দেখো যে প্রাইভেট মেডিকেল কলেজের এট ফার্স্ট অনলাইন অ্যাপ্লিকেশন চলবে। এই সময়ের মধ্যে তোমার অ্যাপ্লিকেশন করতে হবে। আমার অনুরোধ রইল, তোমরা যেদিন যখন অনলাইনে আগামীকাল থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন, তো অ্যাপ্লিকেশন যখনই যেদিন করবা ওই দিনই চেষ্টা করবা পেমেন্টটা কমপ্লিট করতে। বুঝতে পারছো? অথবা পরেও করতে পারো, সমস্যা নাই, আরো পরেও কমপ্লিট করতে পারবা, সমস্যা নাই। আবার অনেকে অ্যাপ্লিকেশন করে ঠিকই তারপরে পেমেন্ট করতে মনে থাকে না। আচ্ছা, ওইগুলো নিয়ে পরে আলোচনা করব। তো আমরা দেখলাম যে এবার দীর্ঘদিন কি অ্যাপ্লিকেশন করার সময় পেয়েছি আলহামদুলিল্লাহ, মোটামুটি প্রায় ধরা যায় প্রায় 1 মাসের মতো। কিন্তু গত সেশনে ছিল মাত্র 7 দিনের মতো, 7 থেকে 10 দিনের মতো অ্যাপ্লিকেশন টাইম ছিল। কিছু আপডেট এসেছে এবার মেডিকেল অ্যাডমিশনে। সে আপডেটটা হলো যে এবার প্রাইভেট মেডিকেল কলেজ আছে এবার 69টা। 69টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে। সিট হচ্ছে তোমার 6308টি। তার মধ্যে কি 45% সিট হচ্ছে তোমার ফরেনারদের জন্য। 45% সিটে প্রায় চলে গেছে তোমার কি 2839টা সিট বিদেশিদের জন্য বরাদ্দ আছে। যদি বিদেশিরা ভর্তি না হয় তখন ওই সিটগুলি দেশিদের ভর্তি নেবে। তার মানে বাকি 50% সিট বরাদ্দ আছে দেশিদের জন্য। দেশিরা ভর্তি হতে পারবে 3154 জন স্টুডেন্ট। আর বাকি 5% সিট হচ্ছে তোমার মেধা অসচ্ছল কোটার। মেধা অসচ্ছল কোটায় ভর্তি হতে পারবে 315 জন স্টুডেন্ট। এই মোট কি 6308টা সিটের ডিস্ট্রিবিউশন আমি করলাম এই 69টা মেডিকেল কলেজে। এটা হচ্ছে একটা বিষয়। তার মানে জেনারেল কোটায় ভর্তি হতে পারবে 3000-এর মতো স্টুডেন্ট। বুঝতে পারছো? ফরেনার এবার আমরা দেখলাম যে 16টা লিস্ট, এলিজিবল লিস্ট প্রকাশ করেছে। এখানে না হলো 1500 উপর কিন্তু অলরেডি লিস্ট প্রকাশ করছে। এরকম আরো 15-16টা লিস্ট প্রকাশ করবে। তার মানে ফরেনার 2000 আসবে ধরলাম, বাকি 2700 মানে আসবে না, ওইগুলি দেশিদের ভর্তি হতে পারবে কি। এবার প্রাইভেট মেডিকেল কলেজের এমবিবিএস ও বিডিএস এর অ্যাপ্লিকেশন একসাথে। বুঝতে পারছো? গতবার দুইভাবে মানে মানে এই তোমার 2টা বিজ্ঞপ্তির মাধ্যমে 2টা সার্কুলার হতো, কিন্তু এবার একটা আবেদনের মাধ্যমে 2টা তোমার হয়ে যাবে। বুঝতে পারছো? তোমার এক হচ্ছে তোমার হয় তুমি বোথ এমবিবিএস প্লাস বিডিএস একসাথে অ্যাপ্লিকেশন করতে পারবা। ওই একই ফর্মের মাধ্যমে হয়ে যাবে কমপ্লিট। তুমি এমবিবিএস ভর্তি হতে পারবা, বিডিএস ভর্তি হতে পারবা তোমার সিরিয়াল অনুসারে যদি তোমার চান্স আসে। বুঝতে পারছো? 2, শুধু এমবিবিএস অ্যাপ্লিকেশন করতে পারবা। এমবিবিএস অ্যাপ্লিকেশন করলে বিডিএস আর পারবা না, বিডিএস করলে এমবিবিএস এ পারবা না। 3, অনলি বিডিএস অ্যাপ্লিকেশন করতে পারবা। এই 3 সিস্টেমে তুমি কি অ্যাপ্লিকেশন মানে টাইপ সিলেক্ট করতে পারবা। বুঝতে পারছো? এখন প্রশ্নটা হলো যে অ্যাপ্লিকেশন টাইপ আছে এখানে, যে বিভিন্ন অ্যাপ্লিকেশনের যে টাইপ, যেমন অ্যাপ্লিকেশন টাইপটা বলতে বোঝাচ্ছে যে তোমার এই যে বোথ এমবিবিএস প্লাস বিডিএস, এই যে শুধু অনলি এমবিবিএস অনলি বিডিএস, এটা শুধু একটাই সিলেক্ট করতে হবে। এখানে তুমি একসাথে 2টা করতে পারবে না, 3টা করতে পারবে না, যে কোনো একটা তোমার নিতে হবে। ধরো তুমি অ্যাপ্লিকেশন করে ফেলেছো, করার পরে তোমার পছন্দের মেডিকেল কলেজ, ধরো তোমার চয়েসটা পছন্দ মতো হয়নি, চাচ্ছ যে আবার পরিবর্তন করার জন্য, এটা তুমি সর্বোচ্চ 2বার করতে পারবা। বুঝতে পারছো? প্রথমবার একবার, আবার একবার, এই 2বার করতে পারবা। কখন করতে পারবা? পেমেন্ট জমা দেওয়ার আগ পর্যন্ত তুমি এটা পরিবর্তন করতে পারবা। যদি তুমি ধরো পেমেন্ট
দিয়ে ফেলেছো, তখন তুমি যদি চাও যে এমবিবিএস এর টাইপ পরিবর্তন করবা, মানে অ্যাপ্লিকেশনের টাইপ, তখন আর পারবা না। ধরো তুমি শুধু অনলি এমবিবিএস টাইপ রেখে অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে ফেলছো, পরবর্তীতে তুমি কয়েকদিন পরে চাচ্ছ যে না আমি এমবিবিএস প্লাস বিডিএস চাচ্ছি, কিন্তু পেমেন্ট করে ফেলছো, তখন কিন্তু আর অ্যাপ্লিকেশন টাইপ পরিবর্তন করতে পারবা না, বুঝতে পারছো? কিন্তু পছন্দের কলেজ পরিবর্তন করতে পারবা সর্বোচ্চ 2 বার পেমেন্ট করার পরেও। এটা ক্লিয়ার? বাস। এখন আরেকটা বিষয় হলো, সেটা হলো যে 69টা মেডিকেল কলেজ আমরা জানি যে সরকার এবার ঘোষণা করেছিল কি 2টা মেডিকেল কলেজে ভর্তি বাতিল করে দিয়েছিল, এই সেশন থেকে ভর্তি নিতে পারবে না, বুঝতে পারছি? এই 2টা মেডিকেল কলেজে কিন্তু এবার ভর্তি চালু করে দিয়েছে মহামান্য কি হাইকোর্টের নির্দেশে, বুঝতে পারছো? তো সুতরাং এই 2টা মেডিকেল কলেজে ভর্তি এবার চলবে। 1 2 আমরা জানি যে এবার প্রাইভেট মেডিকেল কলেজে প্রায় 382টার মতো সিট কমিয়ে দিয়েছিল, এই সিটগুলি কমাতে পারেনি হাইকোর্টের, মহামান্য হাইকোর্টের রিট অনুসারে এবার কি এই সিটগুলিতে ভর্তি নিবে, তার মানে পূর্বে যে মেডিকেল কলেজে যতটা সিট ছিল এতটা সিটই আছে, বুঝতে পারছো? এটা হচ্ছে একটা। 3 শাহ মাকদুম মেডিকেল কলেজ যেটা রাজশাহী, এটাতে ভর্তি দীর্ঘ কয়েক বছর ভর্তি অফ ছিল, এবছর থেকে চালু হয়েছে, 3টা আপডেট। এ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে অ্যাপ্লিকেশনে, এখানে তোমরা বিভিন্ন এ চিহ্ন দেখবা, এ চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে কি তোমার যে কলেজের সিট সংখ্যা কমিয়ে ফেলেছিল এগুলি আগের মতো আছে, এ চিহ্ন যে সব মেডিকেল কলেজের নামের পাশে দেখবা। বি চিহ্ন দ্বারা বোঝাচ্ছে যে সব কলেজগুলোতে ভর্তি অফ ছিল এগুলি এবার চালু করে দিয়েছে, এটা মানে বি স্টার দেয়া। আর সি স্টার দ্বারা বোঝাচ্ছে একটা কলেজ কি ভর্তি অফ ছিল সেটাতে আবার কি ভর্তি কার্যক্রম, মানে মেডিকেল কলেজটা চালু হয়েছে নতুন ভাবে, এই আর কি। আচ্ছা, কোন মেডিকেল কলেজে কতটা সিট আছে এই যে তোমরা অ্যাপ্লিকেশন করার সময় এই লিস্টটা হুবহু পাবা, বুঝতে পারছো? 100 কোড নং আছে এখানে, তোমার এখানে সিলেক্ট করতে হবে কোড নং, যেমন 101 তে শুরু হয়েছে, 101 2 এভাবে 169 পর্যন্ত শুরু হয়েছে। এটা কি প্রাইভেট মেডিকেল কলেজের কোনো ক্যাটাগরি অথবা সিরিয়াল না, এটা কোনো ক্যাটাগরি ও সিরিয়াল না, এটা হচ্ছে তোমার নাম, মানে কি ইংরেজি বর্ণের প্রথম অক্ষর দ্বারা সাজানো হয়েছে মেডিকেল কলেজগুলি, যেমন এ বি সি ডি ই, যেমন বি দিয়া সর্বপ্রথম বাংলাদেশ মেডিকেল কলেজ, সি দিয়া, তারপরে সি দিয়া নাইট, তারপরে জি দিয়া গণশাস্ত্র, তারপরে আই জে, এভাবে এটা সিরিয়াল অনুসারে, বুঝতে পারছো? প্রাইভেট মেডিকেল কলেজে কোনো ক্যাটাগরি নাই, কোনো র্যাঙ্কিং নাই, বুঝতে পারছো? তারপরে আমরা আরেকটা, আচ্ছা এগুলি হচ্ছে তোমার, আচ্ছা সরি দুঃখিত, এগুলি অক্ষর অনুসারে না, এগুলি হচ্ছে সন অনুসারে সাজানো হয়েছে, কোন মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এই হিসাবে, যেমন 1995 সালে, তারপর হচ্ছে 1985 সালে, তারপর 1989, তারপর 1990, এই প্রতিষ্ঠা অনুসারে কি মেডিকেল কলেজগুলি সাজানো হয়েছে, বুঝতে পারছো? আর কোড নংও এইভাবেই অ্যাপ্লিকেশনের সময় থাকবে, বুঝতে পারছো? সুতরাং এই কোডগুলি তোমার মোস্ট ইম্পর্টেন্ট, এই কোডগুলি কিন্তু অ্যাপ্লিকেশনের সময় তোমার বসাতে হবে। তো আমি কোন মেডিকেল কলেজে কোন পজিশনে কোন মেডিকেল কলেজে আসতে পারে এটা নিয়ে আমি পরের কন্টেন্টে ভিডিও তৈরি করবো, বুঝতে পারছো? ওইটা তোমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা কন্টেন্ট হবে, ওইটা তোমরা দেখবা। হ্যাঁ, তারপরে এখন ভাই আমি এমবিবিএস এর বিষয়টা এটা গেল, বিডিএস এরই সেম একই নিয়ম। ধরো যারা অনলি বিডিএস অ্যাপ্লিকেশন করবা, বিডিএস এর তোমার 13টা মানে 12টা ডেন্টাল কলেজ আছে পরিপূর্ণ, এবং 13টা ডেন্টাল ইউনিট আছে, তুমি ওইভাবে সবগুলি সাজাতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমার 69টা মেডিকেল কলেজেই তোমার সিলেক্ট করতে হবে, না করলে সাবমিট হবে না। বিডিএস এর ক্ষেত্রে তোমার এই 25টা মেডিকেল ডেন্টাল কলেজ ও ইউনিট কিন্তু তোমার সিলেক্ট করতে হবে, তাছাড়া কিন্তু সাবমিট হবে না, বুঝতে পারছো? তো সুতরাং এটা একটা বিষয়। আবার যারা এমবিবিএস বিডিএস করবা তারা তো সকল এমবিবিএস মেডিকেল কলেজ, সকল বিডিএস মেডিকেল কলেজ কি তোমার পছন্দ অনুসারে তুমি সাজিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবা। আমার পরামর্শ রইল এমবিবিএস বিডিএস উভয়টা আবেদন করো যারা বিডিএস এ পড়তে চাও, বুঝতে পারছো? যাদের সিরিয়ালটা দূরে। আর যারা শুধু অনলি এমবিবিএস এ পড়তে চাও, পজিশন ভালো, শুধু অনলি এমবিবিএস করো, কোনো সমস্যা নাই। আচ্ছা প্রাইভেট মেডিকেল, আচ্ছা আজান দিচ্ছে, আমি একটু পরে লেকচারটা দিচ্ছি। আচ্ছা এটা গেল। এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি যদি বললাম অ্যাপ্লিকেশন টাইপ সিলেক্ট করতে হবে, মানে যে 3টা অপশন আছে, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জেনারেল কোটা, জেনারেল মানে সেলফ ফিনান্স, আরেকটা হচ্ছে তোমার পুর মেরিট কোটা, পুর এন্ড মেরিট কোটা। এই 2টা থেকে যে কোনো তোমার একটা সিলেক্ট করতে হবে। তুমি যদি জেনারেল কোটায় টাকা দিয়ে পড়তে চাও, নিজের অর্থায়নে, তাহলে তোমার শুধু জেনারেল কোটা সিলেক্ট করতে হবে। যদি তুমি বলো যে না আমি মেধা ও সচ্ছল কোটায় আবেদন করবো, তাহলে কি তোমার পুর এন্ড মেরিট কোটা সিলেক্ট করে তোমার অ্যাপ্লিকেশনটা ওকে করতে হবে, অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে, আবেদন করতে হবে, বুঝতে পারছো? যদি কোনো স্টুডেন্ট জেনারেল কোটায় অ্যাপ্লিকেশন করে, তখন সে আর মেধা ও সচ্ছল কোটায় করতে পারবে না। কোনো স্টুডেন্ট মেধা ও সচ্ছল কোটায় অ্যাপ্লিকেশন করলে জেনারেল কোটায় আর অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবার আরেকটা বিষয় নতুন নিয়ম করছে, মেধা ও সচ্ছল কোটায় কেউ যদি অনলাইন থেকে বাতিল হয়ে যায়, ভাইভা বোর্ড থেকে বাতিল হয়ে যায়, যদি চান্স না পায়, পরবর্তীতে ও চাইলেই কি টাকা দিয়ে কিন্তু প্রাইভেট মেডিকেল কলেজে কি পড়তে পারবে না, বুঝতে পারছো? জেনারেল কোটা কিন্তু পড়তে পারবে না, গত বছরও পারেনি, এবারও পারবে না, বুঝতে পারছো? সুতরাং
তুমি আগে দেখো তোমার মেধা ও সচ্ছল কোটায় যদি তুমি মনে করো যে চান্স হবে না, তাহলে জেনারেল কোটায় পড়ো যদি সমর্থক থাকে, নাহলে তুমি ওকে করো না। আর যদি বলো যে হলে হলো, না হলে নাই, তাহলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে যে আরেকটা বিষয়, যে তুমি অ্যাপ্লিকেশন কিভাবে কোন সিস্টেমে কোথা থেকে করবে এটা আমি পরে বলতেছি। তার মধ্যে আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যে ভাই নির্বাচনটা কিভাবে সিলেক্ট হবে। দেখো এটা অটোমেশন পদ্ধতি, সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তোমার কি নির্বাচিত হবা তুমি প্রাথমিকভাবে। কিভাবে জানো? এটা হচ্ছে বোর্ড থেকে নিয়ন্ত্রণ করে সবকিছু, সফটওয়্যারে সবকিছু সেটআপ দেওয়া আছে। তোমার পজিশন অনুসারে, তোমার পছন্দ ক্রম অনুসারে মেডিকেল কলেজগুলি তুমি চান্স পাবা, বুঝতে পারছো? মানে নাম আসবে যদি তোমার সিরিয়াল অনুসারে। তো এখন বিষয়টা হলো প্রাথমিকভাবে সিলেকশন কিভাবে হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন পেমেন্টটা আমি একটু বলে নেই। এই যে তুমি অ্যাপ্লিকেশনে অনলাইন করার পরে তুমি কি 200 টাকা তোমার পেমেন্ট করতে হবে প্রিপেড সিমের মাধ্যমে। 200 টাকা দিলে তোমার অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে, তাছাড়া কিন্তু সম্পূর্ণ হবে না, বুঝতে পারছো? তারপরে নিশ্চয়ন করার সময় আরো 100 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে, মোট 300 টাকা তোমার যাবে, বুঝতে পারছো? তো সিলেকশনটা কিভাবে হবে? প্রাথমিকভাবে তুমি যখন অ্যাপ্লিকেশন করবা, করার পরে কিছুদিন পরে লিস্ট প্রকাশ করবে, বুঝতে পারছো? লিস্ট প্রকাশ করার পরে তোমার এমনকি তোমার সিমে এসএমএস যাবে যে তুমি অমুক মেডিকেল কলেজ অথবা অমুক ডেন্টাল কলেজ ও ইউনিটের জন্য সিলেক্ট হয়েছো, তুমি কি ভর্তি হতে চাও কিনা। এটার জন্য তোমার নিশ্চয়ন করতে হবে। তুমি যদি নিশ্চয়ন করো, তাহলে তোমার 100 টাকা দিয়ে নিশ্চয়ন, মানে তুমি সম্মতি জানাবা যে হ্যাঁ আমি ভর্তি হতে চাই। ওই 100 টাকা দিয়ে যদি 3 দিন সময় থাকবে তোমার হাতে, 3 দিনের মধ্যে তুমি নিশ্চয়ন না করো, তাহলে তুমি আউট, বাতিল। তখন আর কোনোভাবেই মেডিকেলে পড়তে পারবা না, ভর্তি হতে পারবা না। সুতরাং ওই সময় মোস্ট গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এবার তোমার পছন্দের মেডিকেল কলেজে আসুক অথবা না আসুক, তুমি যদি চাও যে হ্যাঁ নিশ্চয়ন করবার, আর যদি চাও যে না আমি পড়বো না, ভর্তি হবো না, তাহলে এটা অন্য বিষয়। তো এই নিশ্চয়ন করার পরে তোমার ঘটনা ঘটবে কি জানো, যে অটোমেটিকলি নিশ্চয়ন যদি তুমি করো, একটা অটোমাইগ্রেশন হয়ে যাবে। অটোমাইগ্রেশনে এই যে ধরো তুমি 1 নাম্বার মেডিকেল কলেজ চয়েস দিছিলা, ওইটা আসেনি, এসেছে তোমার কি 5 নাম্বার মেডিকেল কলেজ। তখন নিশ্চয়ন তো অনেকেই করবে না, উপরের সারির মেডিকেল কলেজগুলি সিট ফাঁকা হবে। তখন উপরের সারিগুলি মেডিকেল কলেজ যদি সিট ফাঁকা হয়, তখন তোমার অটোমাইগ্রেশনে দেখবা যে পরের লিস্টে অন্য মেডিকেল কলেজ নাম এসে পড়ছে, এমনকি এসএমএস এসে পড়ছে, বুঝতে পারছো? এবং এখানে অনেকে পরবর্তীতে কি করবে, অনেকে যে নিশ্চয় না করার পরে অনেকে দেখবা যে কি সিরিয়াল, দেখবা যে প্রথম যে লিস্টটা প্রকাশ করবে সর্বোচ্চ 40-45 হাজার সিরিয়াল পর্যন্ত চান্স পাবে। তো এখান থেকে অনেকেই নিশ্চয়ন করবে না, নিশ্চয়ন না করার কারণে সিট ফাঁকা হচ্ছে। তোমার উপরের সারির মেডিকেল কলেজ তুমি যাচ্ছ, কিন্তু আর অনেকে নিশ্চয়ন করেনি, তার মানে ও ভর্তি হবে না, ও বাতিল বলে গণ্য হয়েছে। কিন্তু যাদের সিরিয়াল ধরলাম আমি গতবার ছিল 41 হাজার সিরিয়াল পর্যন্ত দিয়েছিল প্রথম লিস্টটা, কারণ বাকি 50 হাজার সিরিয়াল পর্যন্ত কি করলো, 50 থেকে 60 হাজার ধরলাম আমি সিরিয়াল পর্যন্ত সিট যদি ফাঁকা থাকে, তখন ওদেরকে কি ওয়েটিং থেকে নিয়ে নিবে, বুঝতে পারছো? যে নিশ্চয়ন করার পর একটা লিস্ট প্রকাশ করবে, কারা কারা ফাইনালি কোন কোন মেডিকেল কলেজে সিলেক্ট হয়েছে নিশ্চয়নের পরে। তখন একটা লিস্ট প্রকাশ করবে, ওই লিস্টে ওয়েটিং এর ওরও নাম পাবে, বুঝতে পারছো? ধরো 40 থেকে 60 হাজার সিরিয়াল পর্যন্ত যারা আছে ওদের নাম আসতে পারে যদি সিট ফাঁকা থাকে, বুঝতে পারছো? তখন ওরা আবার নিশ্চয়ন করবে, তখন তোমার আর নিশ্চয়ন করতে হবে না, তখন ওদের আবার নিশ্চয়ন করতে হবে, 100 টাকা দিয়ে সম্মতি দিতে হবে যে হ্যাঁ এই মেডিকেল কলেজ আমার এসেছে, আমি এটাতে পড়তে চাই। তখন ওদের আর অটোমাইগ্রেশন হবে না, তখন ওদের যেটাতে আসছে ওটাতে ভর্তি হতে হবে, বুঝতে পারছো? এখন তারপরে একটা ফাইনাল লিস্ট প্রকাশ করবে, যারা ফাইনালি প্রথম নিশ্চয়ন দ্বিতীয় নিশ্চয়ন করার পরে ফাইনালি একটা লিস্ট প্রকাশ করবে ফাইনালি মেডিকেলে ভর্তি হওয়ার জন্য। ওই ভর্তির সময় তোমাকে প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা দিয়ে ওই মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। যদি তুমি ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভর্তি সম্পূর্ণ না করো 1 লক্ষ টাকা দিয়ে, তাহলে তুমি কি ভর্তি বাতিল বলে গণ্য হবে, তুমি পরবর্তীতে ভর্তি হতে পারবে না। প্রশ্নটা হলো ফাইনাল লিস্ট প্রকাশ করার পরে অনেকেই ভর্তি হবে না, তখন সিট ফাঁকা হবে। তখন এই ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে আরেকটা ওয়েটিং লিস্ট দিবে, ওইটাই সর্বশেষ। তখন দেখবা যে 60 হাজার থেকে নিয়ে 70-80 হাজার যদি সিট ফাঁকা থাকে, তখন ওদেরকে আবার ওয়েটিং থেকে কি নিবে, বুঝতে পারছো? তখন ওদেরকে আবার নিশ্চয়ন করে সরাসরি ভর্তি হয়ে যেতে পারবে ওরা, বুঝতে পারছো? এই হচ্ছে প্রসিডিউর। নিশ্চয়নের পরে ভর্তি হওয়ার পরে তোমার একটা মাইগ্রেশন অপশন দিবে। তুমি চাইলে অনেকে ওই যে ভর্তি হচ্ছে না, ভর্তি না হলে সিট ফাঁকা হচ্ছে উপরের সারির মেডিকেল নিচের সারির মেডিকেল কলেজগুলি, অথবা যে কোনো মেডিকেল কলেজে তোমার চয়েস লিস্টের উপরের সারির মেডিকেল কলেজগুলি যেগুলো রাখছিলা, তখন তুমি ঐচ্ছিক মাইগ্রেশনে তোমার পছন্দের মেডিকেল কলেজে তুমি যেতে পারবা যদি সিট ফাঁকা থাকে। তখন সর্বোচ্চ 4টা মেডিকেল কলেজ সিলেক্ট করে তুমি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবা, বুঝতে পারছো? অনলাইনে আবেদন করতে পারবা ঐচ্ছিক মাইগ্রেশন জন্য। ওইগুলো আমি পরবর্তীতে দেখে দিব কিভাবে ঐচ্ছিক মাইগ্রেশন অ্যাপ্লিকেশন করতে হবে, কোন কোন প্রসিডিওর, এটা অনেক জটিল প্রসেস। তারপর নিশ্চয়ন কিভাবে করতে হবে ওইটা আমি পরে হাতে কলমে দেখিয়ে দিব। আর এখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে এটা আমি আজকে দেখাবো না, এটা পরের কন্টেন্ট আমি দেখিয়ে দিব, বুঝতে পারছো? তোমরা নিজেরা কেউ করতে হবে না, বুঝতে পারছো? আচ্ছা ভাই,
এবার কয় হাজার সিরিয়াল পর্যন্ত চান্স পেতে পারে? গতবার 60,000 পরীক্ষা 60,000 পর্যন্ত পাস করছিল, 60,000 সিরিয়াল পর্যন্ত চান্স পেয়েছিল, বুঝতে পারছো? তারপর সিট ফাঁকা ছিল 400, কিন্তু সার্কুলার দেয়নি, দ্বিতীয় সার্কুলার। এবার আমার ধারণা মতে 60,000, 65,000, 70,000 সিরিয়াল পর্যন্ত কি টেনে টুনে চান্স হতে পারে, বুঝতে পারছো? ফরেনার সিট যদি ফাঁকা থাকে তখন ওই সিটগুলোতে দেশিদের নিবে, বুঝতে পারছো? তো ফরেনার আমরা দেখলাম যে প্রায় 1,500 মতো এসে পড়েছে, ফরেনার সিট আছে 2800 মতো। তো ওইটা বলা যাচ্ছে না, তবে আমার ধারণা হতে 60,000 সিরিয়াল পর্যন্ত সেফ জোন, মানে ওদের চান্স হবে কোনো না কোনো একটা মেডিকেল কলেজে, বুঝতে পারছো? তাও ওয়েটিং থেকে, দ্বিতীয় ওয়েটিং থেকে আসবে, সর্বশেষ ওয়েটিং যেটা। তারপরে তোমার আশা রাখি সবাই চান্স পেতে পারে, আমার জন্য কেন জানি মনে হচ্ছে। তারপরও 60,000 থেকে 80,000 যারা আছে ওরা বিডিএস অবশ্যই আবেদন করে রাখবা, ডেন্টালে তোমার আসার সম্ভাবনা আছে। আমার পরামর্শ রইল যাদের সিরিয়াল 60,000 থেকে 80,000 ওরা এমবিবিএস প্লাস বিডিএস অ্যাপ্লিকেশন করো, বুঝতে পারছো? এটা তোমার জন্য বেস্ট অপশন মনে করি। তো এই 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে কলেজে তুমি নিশ্চয় মানে ঐচ্ছিক মাইগ্রেশন করবা। ঐচ্ছিক মাইগ্রেশন যদি তোমার পরিবর্তন হয় তখন কলেজ চেকের মাধ্যমে তোমাকে 1 লক্ষ টাকা দিয়ে দিবে। তখন তোমার যে কলেজে ঐচ্ছিক মাইগ্রেশন হবে ওই কলেজে গিয়ে তোমার কি তোমার ভর্তি বাকি টাকা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে, অথবা কি চূড়ান্ত ভর্তির সময়ের মধ্যে তোমার বাকি 60% টাকা দিয়ে কি 60% 12,74,000 টাকা দিয়ে তোমার ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। ভর্তি ফি 19,44,000 টাকা, এর বেশি কেউ নিতে পারবে না। 1,80,000 টাকা ইন্টার্নি, এই মোট 21,24,000 টাকা ভর্তি ফি ও ইন্টার্নি ফি, এর 60% টাকা ভর্তির সময় দেওয়া লাগবে, মানে 12,74,000 টাকা ভর্তির সময় দেওয়া লাগবে। বাকি ফার্স্ট প্রফের আগে দিতে হবে তোমার 4,400,000 টাকা, বুঝতে পারছো? তারপরে থার্ড প্রফের সময় আবার তোমার দিতে হবে, ফার্স্ট প্রফ হবে 1.5 বছর পরে, থার্ড প্রফ হবে আবার তোমার 2 বছর পরে, বুঝতে পারছো? 2 বছর পরে থার্ড প্রফের সময় আবার দিতে হবে 4,800,000 টাকার মতো, বুঝতে পারছো? এই মোট 21 লক্ষ টাকার হিসাব তোমার চলে যাবে। ভর্তির সময় একটা কিস্তি আর বাকি 2টা কিস্তি পাবা। ভর্তির সময় একটা পেমেন্ট, বাকি 2টা মানে কিস্তিতে। তারপরে মাসে মাসে তোমার 10,000 টাকা করে দিতে হবে 5 বছর, এখানে 6 লক্ষ টাকা যাবে। মোটমাট 35 লক্ষ টাকা খরচ যায় প্রাইভেট মেডিকেল কলেজে যে কোনটা। আর যদি ঢাকা শহরের টপ সারিগুলি হয় ওগুলিতে 40 লক্ষ টাকার উপরে খরচ হয়। যাও, তারপরে আর ঢাকাগুলিতে অনেক আনুষঙ্গিক খরচ টরচ আছে, এগুলি পরে আলোচনা করবো না, হিডেন চার্জ। তো তারপরে তোমার ভর্তি কার্যক্রম শেষ হলো। দেখো যে এখন অ্যাপ্লিকেশন কিভাবে করবা। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট, মেধা অসচ্ছল কোটায় কি পরবর্তীতে তুমি যদি চান্স না পাও তখন কিন্তু জেনারেল কোটায় ভর্তি হতে পারবে না। মেধা অসচ্ছল কোটায় ধরো আবেদন করবো 2 থেকে 3,000 স্টুডেন্ট, অনলাইন থেকে সিলেক্ট হবে 300 জন স্টুডেন্ট। তো 300 জন থেকে আবার ওদের ভাইবা টাইবা নিয়ে অনেকে বাতিল পড়বে, যারা বাতিল পড়বে ওরা কিন্তু পরে মেডিকেলে পড়তে পারবে না। সুতরাং এই রিস্কের মধ্যে যাবা না। যাদের অসচ্ছলতার মেধার সব ক্রাইটেরিয়া মিল আছে, 5,000 থেকে নিয়ে 8,000, 9,000, 10,000 সিরিয়ার মধ্যে আছে, ওরা অ্যাপ্লিকেশন করতে পারো, হলে হতে পারে যদি তোমার ক্রাইটেরিয়া সবকিছু মিল থাকে, প্রমাণ সহকারে দেখাইতে পারো, বুঝতে পারছো? তাছাড়া কিন্তু তুমি এটা জীবন বাঁচানোর একটা অপশন। দীর্ঘ 12টা বছর তুমি লেখাপড়া করেছো এখানে কি মেডিকেলটা ধরার জন্য। এখন যদি তুমি ভর্তি না হতে পারো তাহলে কোনোভাবেই পারবে না। গত বছর দেখছো 5 লক্ষ টাকা দিয়ে হাইকোর্টে রিট করছি, কাজ হয়নি, আন্দোলন করছি, কাজ হয়নি, কত পত্রিকাতে সবগুলিতে ক্যাপচার করেছি, কাজ হয়নি, এই মেধা কোটায় যাদের চান্স হয়নি, বুঝতে পারছো? এখন আরেকটা প্রশ্ন হলো যে অ্যাপ্লিকেশন কিভাবে করবা, এটা আমি পরবর্তীতে একটা কন্টেন্টে দেখিয়ে দিব। এখানে অ্যাপ্লিকেশনের পরে ভর্তির সময় কি কি, এগুলি পরের কন্টেন্ট আসবে, এগুলি এক কন্টেন্টে সব বললে বুঝবা না, বুঝতে পারছো? এখন কিছু সমস্যা তোমাদেরকে তুলে ধরি, তোমরা কি কি ভুল করবা বলে দিই আগে থেকেই। এই ভুলগুলি যে করবা তোমার সারাটা জীবন তোমার কি তোমার স্বপ্ন ধ্বংস হয়ে যাবে এই ভুলগুলি করার কারণে। এক, তোমরা ভুলভাল করবে এট ফার্স্ট অ্যাপ্লিকেশন করতে গিয়ে। কি ভুল করবা জানো? তোমরা অনেকে জেনারেল কোটায় ভর্তি হবে কিন্তু অ্যাপ্লিকেশন করে ফেলবে কম্পিউটার দোকানে, অথবা নিজেরা কি ভুলভাল করে মেধা অসচ্ছল কোটায়। এবছর গতবারও কিন্তু এরকম প্রচুর স্টুডেন্ট এই ভুলটা করেছে। তোমার লাইফটাই বাতিল, ভর্তি আর হতে পারবা না, এটা এক ভুল করবা। 2, অ্যাপ্লিকেশন করেছো ঠিক ওই জেনারেল কোটায় ভর্তি হবা কিন্তু পেমেন্ট করোনি। এখানে পেমেন্ট রিসিপ্ট 200 টাকা যে পেমেন্ট করা লাগে, পেমেন্টটা তুমি করোনি, অথবা কম্পিউটার দোকানও করে নিয়ে। ওরা অনেকেই বুঝে না এগুলি, বুঝতে পারছো? অনেকেই বুঝে না। গতবারে এরকম স্টুডেন্ট তো বহুত স্টুডেন্ট পেয়েছে, কম্পিউটার তোমার টাকা দিয়ে আসছে কিন্তু পেমেন্ট করেনি, জানে না, কিন্তু ভর্তি আর হতে পারেনি। পেমেন্ট করলে তোমার সিমে এসএমএসও আসবে, অথবা পেমেন্ট করলে তুমি অ্যাপ্লিকেশনে পেড লেখার পাবা, আর পেমেন্ট না করলে আনপেড লেখাল থাকবে, বুঝতে পারছো? অ্যাপ্লিকেশনের মধ্যে এটা একটা ভুল করবে, মানে এই ভুলটা সবচেয়ে বেশি হবে। তারপর একটা ভুল কি হবে জানো? 3 নাম্বার, তোমার লিস্ট প্রকাশ করার পরে নিশ্চন করা লাগে 100 টাকা দিয়ে। ওই নিশ্চনটা যদি না করো তাহলে তুমি ভর্তি জীবনও হতে পারবা না, প্রথম লিস্টে তোমার নাম আসার পরেও। এটা একটা ভুল করবা। তারপরে আরেকটা যে ভুল করবা সেটা হলো যে মোটামুটি এই 3টা ভুল হচ্ছে কমন। আরেকটা ভুল বলতে অনেকে জানে না কবে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, কবে শেষ হয়েছে, এরকম কিছু পদার্থ পাওয়া যাবে, বুঝতে পারছো? পাবলিক এই 4টা ভুল হচ্ছে কমন হয়ে থাকে।
আমার পরামর্শ রইল সবচেয়ে ভালো কম্পিউটার দোকান যারা সবসময় অ্যাপ্লিকেশন করে সব ধরনের, ওদের কাছে যাও, ওনারা সুন্দরভাবে তোমার অ্যাপ্লিকেশন করে দিবে। অ্যাপ্লিকেশন সময় কি নিয়ে যেতে হবে, কিছু না, ইউজার আইডি আর পাসওয়ার্ড লাগবে, আর কোনো কিছু না। যদি আমাকেও ইউজার আইডি পাসওয়ার্ড দাও, পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, আমি তোমার অ্যাপ্লিকেশন মনে করে দিয়ে তোমার সবকিছু পাঠিয়ে দিতে পারবো। তাছাড়া আমি এবার বলছি, ঘোষণা দিয়েছি, এ টু জেড তোমার অ্যাপ্লিকেশন, নিশ্চয়ন, তোমার ঐচ্ছিক মাইগ্রেশন, তোমার ভর্তি কার্যক্রম, তোমার বই কিনা, বোনস কিনা, এ টু জেড সব প্রসিডিউর যদি আমার মাধ্যমে ডক্টর কনসালটেন্সির মাধ্যমে করতে চাও, আমি হেল্প করতে পারবো। তুমি নিশ্চিন্তে ঘরে ঘুমাইতে পারবে, বুঝতে পারছো? এরকম কিন্তু অজস্রজন যোগাযোগ করেছে, আমি ওদের দায়িত্ব নিয়েছি, বুঝতে পারছো? আরেকটা যে সমস্যা সেটা হচ্ছে যে মেধা ও সচ্ছল কোটার কোনো নিশ্চন করা লাগে না। ওরা অ্যাপ্লিকেশন করার পরে মেধা কোটার লিস্ট অনেক দেরিতে প্রকাশ করবে। জেনারেল কোটা ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরে সর্বশেষ ক্লাস শুরু হওয়ার 10-15 দিন আগে মেধা ও অসচ্ছল কোটার ভাইবা নিবে, অনলাইনে লিস্ট প্রকাশ করবে, তারপর ভাইবা নিবে। ওদের কিন্তু ধৈর্যের শেষ না, ওদের কিন্তু মানে উপর দিয়ে ভালোই পেরা যাবে, বুঝতে পারছো? তো ওদের লিস্ট অনেক দেরিতে প্রকাশ করবে। ক্লাস কবে শুরু হতে পারবে? আমার মতে কি জুন মাসের দিকটা ক্লাস শুরু হতে পারে এবার, বুঝতে পারছো? নির্বাচনের জন্য অ্যাপ্লিকেশন আমরা দেখতেছি যে 1 মাস সময় নিয়েছে। তার মানে এগুলি এই মার্চের 2 তারিখে অ্যাপ্লিকেশন শেষ হবে, মানে 1 তারিখে, তারপর রেজাল্ট দিবে আরো 10-12 দিন পরে, 1 সপ্তাহ অথবা 10-12 দিন পরে রেজাল্ট দেওয়ার পরে এই রেজাল্ট আবার নিশ্চয়ন, অটো মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন এগুলি তো চলে যাবে আরো 1 মাস। তার মানে জুন মাসে ক্লাস শুরু হতে পারে, বুঝতে পারছো? জুন মাসে না হলেও তোমার মে মাসের মাঝামাঝি সময় ক্লাস শুরু হতে পারে। এগুলি দেরি আছে ভাই, অনেক প্রসিডিউরটা লং প্রসেস, মাত্র শুরু হয়েছে, এটা চলবে টানা 3 থেকে 4 মাসের মতো চলবে, 4 থেকে 5 মাস চলবে এই টানা প্রসেসটা, বুঝতে পারছো? ভর্তি কার্যক্রম। তো এই ছিল যতটুকু বিজ্ঞপ্তি নিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আমি আলোচনা করার চেষ্টা করেছি। আর অ্যাপ্লিকেশন কিভাবে করবা, কোন প্রসেস, এটা পরে আমি একটা কন্টেন্ট ভিডিও তৈরি করব। তারপরে ধাপে ধাপে নিশ্চয়নের সময় নিশ্চয়নের ভিডিও, তারপরে ঐচ্ছিক মাইগ্রেশনের সময় ঐচ্ছিক মাইগ্রেশন। এখন এই সার্কেল নিয়ে আমি এই গুরুত্বপূর্ণ আলোচনাটা করলাম তোমাদের সাথে, আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছো। এই বিষয়গুলি অনেকে বুঝবে না। আর মোস্ট ইম্পর্টেন্ট, যার সামর্থ্য আছে জেনারেল কোটায় ভর্তি হওয়ার জন্য, আমি বারবার বলতেছি জেনারেল কোটায় ভর্তি হও। যার সামর্থ্য নাই যাও দেও, আমি জেনারেল কোটার সমর্থক নাই, মেধা অসচ্ছল কোটায় ভালো পজিশন, অ্যাপ্লিকেশন করি, হলে হলো না হলে নাই, ওইটাও করতে পারো, সমস্যা নেই। কিন্তু একটাতে আবেদন করলে আরেকটাতে তুমি কিন্তু ভর্তি হতে পারবে না কোনোভাবেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? সব ধরনের হেল্প জেনারেল কোটায়, মেধা কোটায় আমি তো আছি, যে কোনো পরামর্শ, যে কোনো হেল্প আমি করতে পারবো। ব্যস্ত থাকি ভাই, ডাক্তারদের নিয়ে ডক্টর কনসালটেন্ট, ডক্টর ম্যাট্রিমনি নিয়ন্ত্রণ করা লাগে, ওয়েবসাইটে সারাদিন সময় দিই, সারাদিন রাত। রাত্রে আমি গত 10-15 দিন যাবত কিন্তু রাত্রে ঘুমাই না, এই বাইরেটা সাবমিট করা লাগে, ডাক্তার ভাই আপনাদের সময় দেওয়া লাগে, বুঝতে পারছো? তো রাত্রে 10টার পর আমাকে কল দিবা, পাবা, বুঝতে? আর যারা সরাসরি আমি ঢাকাতে আসি, আর কয়েকদিন নির্বাচন আগ পর্যন্ত আসি, বাসায় আবার চলে যাব, কাজ আছে, তখন এই যারা আমার কনসাল্ট নিতে চাও, পরামর্শ নিতে চাও, হেল্প নিতে চাও, যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা না। আমার অ্যাসিস্ট্যান্ট আছে হোয়াটসঅ্যাপে, অ্যাসিস্ট্যান্টকে মেসেজ দিবা, কল দিবা, ও তোমাদেরকে সময় জানিয়ে দিবে। অ্যাসিস্ট্যান্ট আপু সব ধরনের তোমাদেরকে হেল্প করবে। আমি কিন্তু ব্যস্ত থাকি, বুঝতে পারছো? এটার জন্য কল রিসিভ করতে পারি না। তো এই ছিল, হ্যাঁ, পরের কন্টেন্টটা তৈরি করব, কোন পজিশনে কোন মেডিকেল কলেজ আসতে পারে, এই কন্টেন্টটা আমি এখনই তৈরি করতেছি। ওইটা মোস্ট একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট হতে যাচ্ছে, বুঝতে পারছো? এটাও তোমরা মন দিয়ে দেখবা। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।